Hello guys, welcome back to my YouTube channel Right to Recover. This is Omar Farooq Shipu. এটা হচ্ছে আমার থার্ড ডে শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছি। আমি আসছিলাম 9 তারিখে। আমার কথা ছিল যে 10 তারিখে আমি আবার ঢাকা ব্যাক করব, 10 তারিখে বিকালের মধ্যে। বাট সামহাও কোনো একটা কারণে আমি আটকে গেছি, যার কারণে আমি যাইতে পারি না। আজকে হচ্ছে 12 তারিখ। ফাইনালি আজকে আমি ঢাকা যাচ্ছি। এখন ঘুরিতে বাজে 9টা 27। প্ল্যান ছিল আরও সকালে বের হওয়ার জন্য, একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। কালকে অনেক লেটে ঘুমিয়েছিলাম। এনিওয়েজ এখন বাজারে যাব, বাজারে গিয়ে নাস্তা করব, নাস্তা করে দেন রওনা করব। আম্মুরে আর শুধু প্যারা দেই নেই আর নাস্তা বানানোর জন্য। আম্মুরে বললাম যে আমি বাইরে থেকে নাস্তা করে নিব, যাই আগে নাস্তাটা কমপ্লিট করি, দেন রওনা করব। নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে রওনা করে দিছি। এর মাঝখানে একটু টাকাও ক্যাশ আউট করা লাগছে, পকেটে তেমন ক্যাশ ছিল না। সামনে গিয়ে আবার তেল নেওয়া লাগবে, বাইকের তেলও নাই। যেই তেল আছে একবারে সমান হয়তো বা ঢাকা গিয়ে পৌঁছাইতে পারবো। আমি যদি মিটারটা একটু দেখি কত কিলোমিটার চলতেছে, 674.5। এর মধ্যে আবার 2 কিলোমিটার চালায়া বাড়ি থেকে বাজার পর্যন্ত আসছিলাম। তো দেখি ঢাকা যাইতে হয়তো বা 774 হইতে পারে বা 72 হইতে পারে। আগেই আছে ধীরে আল্লাহর নাম নিয়ে। এদিকে তো রাস্তার অবস্থা যাতা। আজকে ওয়েদারটা সুন্দর, আকাশটাও খুবই সুন্দর, বাট কথা হচ্ছে গরম। দিনের বেলা প্রচুর গরম থাকে আর রাতের বেলা হচ্ছে গিয়ে মোটামুটি ঠান্ডা, একটা কুল একটা ওয়েদার থাকে, তখন ফ্যান না থাকলেও চলে। বাট দিনের বেলাটা টলারেট করা অনেক কষ্ট হয়ে যায়। সিএনজিটা ওভারটেক করতে হবে। আমি অলরেডি আনন্দবাজার চলে আসছি। এখান থেকে শরীয়তপুরের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। আজকে শরীয়তপুর যাওয়ার সময় একটা নতুন রাস্তা ট্রাই করব, শর্টকাট। রাস্তাটা ভালো কিনা জানি না, তবে হাইওয়ে রাস্তা অতটা ভালো না। ওই দিন আসার সময় আপনারা দেখছেন হাইওয়ে রাস্তা প্রচুর ভাঙাচোরা ছিল, তো এর জন্য আমি শর্টকাটটা ইউজ করব। ওই রাস্তায় গাড়ির চাপও কম থাকবে। ওই রাস্তাগুলোতে বেসিক্যালি অটো চলাচল করে বেশি। এরকম হাইওয়ে রাস্তার মধ্যে যদি হুট করে ভাঙা চলে আসে তো সেটা রিস্কি। অনেক বেশি সতর্ক থাকে তারপর এই রাস্তাগুলো পার হইতে হবে, কারণ এরকম হুট করে ভাঙা চলে আসলে তখন ব্রেকও করা যাবে না, ওটার উপর দিয়ে চালাই দিতে হবে। তো যাই, আমি আগেই শরীয়তপুরের ওই শর্টকাট রাস্তায় গিয়ে আমি আবার ক্যামেরা অন করবো। ওই রাস্তাটা আমি যতদূর জানি যে বুড়িরহাট পার হইলে তখন এই রাস্তাটা। আমি বুড়িরহাট চলে আসছি, এখন এদিক থেকে ডান দিকে চলে যাব। এই যে রাস্তার অবস্থা দেখতেই পারতেছেন কি পরিমাণে ভাঙাচোরা। ওই যে আমার সামনের বাইকটা দেখতেছেন, উনিও যাচ্ছে ডান দিক দিয়ে, আমিও ডান দিক দিয়ে চলে যাব। রাস্তাটা মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ, রাস্তাটা স্মুথই আছে, নতুন করছে মেবি। এই রাস্তা দিয়ে আবার বাস চলাচল করতে পারে না, এমনি প্রাইভেট কার, অটো, তারপর বাইক, পার্সোনাল যে ভেহিকেলগুলো আছে ওগুলো চলাচল করে, যার কারণে এই রাস্তাটায় জ্যামও কম, প্লাস হচ্ছে গিয়ে রাস্তাটাও ভালো আছে। আবার এই দিক দিয়ে রাস্তাটাও শর্টকাট। কিন্তু এই রাস্তাগুলো একটা প্রবলেম আছে, যেহেতু এগুলো মহল্লার মধ্যে রাস্তা, হুট করে মানুষ চলে আসে, গরু ছাগল চলে আসে, তো একটু কেয়ারফুল থাকতে হয়। বাট রাস্তার দুই পাশের ভিউটা সুন্দর, মাশাআল্লাহ।
আমি ট্রাই করব 60-70-এর মধ্যেই রাখার জন্য স্পিডটা। এখানে আবার স্পিড ব্রেকার না। এই রাস্তাটা সুন্দর, খুবই সুন্দর। রাস্তা যেমন ভালো, রাস্তার দুই পাশের ভিউটাও সুন্দর, মাশাআল্লাহ। সামনে প্রাইভেট কার আর মাইক্রোটা একটু প্যারা দিবে, হয় ওদের আগে যেতে হবে, না তো ওদের অনেক পিছনে যেতে হবে। আগে যাওয়ার দরকার নেই, ওদের পেছন পেছনেই থাকি। আমি শরীয়তপুর বাস স্ট্যান্ডে চলে আসছি। আমাদের বাসা থেকে শরীয়তপুর বেসিক্যালি 18 কিলোমিটার, বাট আমার লাগছে হচ্ছে গিয়ে 14 কিলোমিটার। আমি ব্লগের শুরুতেই দেখেছিলাম, আমি যখন শীতলকুড়া বাজার থেকে রওনা করি তখন আমার মিটারে ছিল 664, এখন আছে 690। তার মানে 16 কিলোমিটার, সরি আমার 16 কিলোমিটার লাগছে। 2 কিলোমিটার সেভ হয়েছে, আমি যেহেতু শর্টকাট ইউজ করছি, ওই শর্টকাটের কারণে আমার 2 কিলোমিটার রাস্তা সেভ হয়েছে। আর সেভটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার অনেক আসান হয়েছে। ওই রাস্তাগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, ভাঙাচোরা একটু কম ছিল। শেষের 1-1.5 কিলোমিটার একটু ভাঙা পাইছিলাম, বাট ওভারঅল বাকি রাস্তাগুলো ঠিক ছিল। যাই হোক, আমি এখন প্রেমতলা দিয়ে ডাইরেক্ট মাওয়ার দিকে চলে যাব। প্রেমতলা যাওয়ার আগে দেখলাম একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে 200 টাকার তেল নিয়ে নেব। এখানে আবার তেলের লিটার 122 টাকা 50 পয়সা, 50 পয়সা করে বেশি। ভাই, তেলের দাম 50 পয়সা বেশি কেন? 200 টাকার শরীয়তপুরের জন্য? তেল নেওয়া ডান, এখন আর কোনো চিন্তা নেই, একবারে চলে যাবো একটানে। মাঝখানে হয়তো বা মাওয়া রোডে গিয়ে একবার দাঁড়াবো, চাটা খেয়ে নিবো ওইখান থেকে। গাড়িটার একটু রেস্টে দেওয়া লাগবে তখন। এই হচ্ছে আমাদের হাইওয়ে রোডের অবস্থা, বুঝছেন ভাই? এই হচ্ছে আমরা শরীয়তপুরবাসী, আমরা পোড়া কপাল নিয়ে আসছি। পদ্মা সেতু নামমাত্র হয়েছে, শরীয়তপুরবাসী সুবিধা পাচ্ছে, বাতাসও পাচ্ছে না পদ্মা সেতুর। বাতাস পাইলেও একটা কথা ছিল যে বাতাস পাইছে। এই হচ্ছে অবস্থা, দেখেন কি অবস্থা। এই বাসটার কি অবস্থা, রাস্তাটা দুই পাশে হচ্ছে ঢালু, কবরের মতো উঁচা মাঝখান দিয়ে। বিশাল বড় জ্যাম বাইতে আছে। উফ, জ্যাম থাকার কারণে একজন বলল যে এই সাবওয়ে যেটা, এটা দিয়ে চলে যেতে। তো এটা দিয়ে ঢুকছি, এই রোডে আমি কখনো আসি নাই, আমার এক্সপিরিয়েন্স নাই এই রোডের। বাট রোডটাতে ঢোকার পর দেখলাম যে রোডটা খুবই স্মুথ। ওই যে আমি যখন বুড়িহাট দিয়ে যে সার্ভিস লাইনে ঢুকছিলাম ওরকম একটা রাস্তা। আকাশে হালকা মেঘও করছে, বৃষ্টি আসার একটা হাই চান্স আছে। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, তো আমি ট্রাই করব যে বৃষ্টি আসার আগে আগে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। রাস্তাটা সুন্দর, খুবই সুন্দর, হাইওয়ে রাস্তার থেকে অনেক ভালো। হাইওয়ে রাস্তা তো অনেক ভাঙাচোরা। এটা একটা নতুন অভিজ্ঞতা এই রাস্তা দিয়ে যাওয়ার, আর নতুন একটা রাস্তা হচ্ছে না হইলো ইন ফিউচারে কাজে লাগবে।
রাস্তাটা মোটামুটি ভালোই ট্রাফিক আছে, গাড়ির চাপ মোটামুটি ভালোই। ওই রাস্তাটা জ্যাম থাকার কারণে প্রাইভেট কারগুলো আর অটো, সিএনজি আর বাইক যা আছে সব এই রাস্তা দিয়ে ঢুকছে। এটা হচ্ছে কীর্তনখোলা নদী, সুন্দর নদীটা। যদিও নদীগুলো এখন আস্তে আস্তে খালে পরিণত হইতেছে। এই যে দেখেন, দুইটা প্রাইভেট কার যেতে পারতেছে না পাশাপাশি। এটা কিন্তু একটা হাইওয়ে রাস্তা শরীয়তপুরের। এমনি হইলে কেমনে কি ভাই, একটা জেলার হাইওয়ে রাস্তা তো এরকম হওয়া উচিত না। একটু আগে বলতেছিলাম যে আকাশে মেঘ করছে, বলতে বলতে পুরো আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে। এই পাশটা যদিও এখন পরিষ্কার আছে, বাট এখন কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:23। আমি অলমোস্ট পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। এখান থেকে হয়তো বা খুব বেশি একটা দূরে না, 10 কিলোর মতো ডিস্টেন্সে আমি আছি। এর মধ্যেই আমি পদ্মা সেতুতে উঠে যাব ইনশাআল্লাহ। এখনকার ওয়েদারটা খুবই অসাধারণ, খুবই অসাধারণ একটা ওয়েদার, ঠান্ডা স্মুথ একটা ওয়েদার। বাট 15-20 মিনিট আগেও এরকম ছিল না, 15-20 মিনিট আগেও করা রোদ ছিল। আমি এখন এই রাস্তায় খুব বেশি একটা সময় নষ্ট করব না, যত দ্রুত চেষ্টা করব বের হয়ে যাওয়ার জন্য। ভাইটা কোনো বিপদে পড়ছে মেবি। কোনো সমস্যা ভাই? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটানে চলে যাব পদ্মা সেতুর ওইদিকে, এর মাঝখানে আর ক্যামেরা অন করবো না। এই যে স্বপ্নের পদ্মা সেতু, কিছুক্ষণের মধ্যেই আমি টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে যাব। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, এ পর্যন্ত খুবই ভালোভাবে আসছি, কোনো অবস্টিকেল ফেস করতে হয়নি। পার তো দূরের কথা, খুবই সুন্দরভাবে চলে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে, বাইকের একটা সুবিধা হচ্ছে যখন ইচ্ছা তখন থামা যায়। আমি এ পর্যন্ত 2বার থামছিলাম, থেমে চা খাইছি, বসে কতক্ষণ রেস্ট করছি, বাইকটাকেও রেস্টে দিছি, কোনো সুন্দর জায়গা দেখলে দাঁড়াইছি, দাঁড়ায় সেখানে একটু টাইম স্পেন্ড করছি। বাট এটা অন্য কোনো ভেহিকেল হলে পসিবল না, একমাত্র বাইকে এটা পসিবল। কোনো জায়গায় ট্যুরে গেলে নিজের মতো করে স্টপেজ মেক করা যায়, থামা যায়, আবার চলা যায়। এখন অনেকে বলবেন যে ভাই বাইক তো অনেক রিস্কি। আরে ভাই রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ না, যে জিনিসে রিস্ক থাকবে না সেই জিনিস তো অ্যাভেলেবেল হয়ে যাবে, সবাই ওই জিনিসটা করবে। তখন ওইটার মধ্যে মজা কি? মজা তো তখনই যখন ওইটা লিমিটেড থাকবে। কথা হচ্ছে পদ্মা সেতুতে উঠবো কীভাবে রে ভাই? আচ্ছা, এদিকটা ঘুরে আসতে হবে। রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ ব্রো, রিস্ক আছে বলেই তো আপনি এই জিনিসটা এত বেশি ভালোবাসতেছেন, এত এনজয় করতেছেন, অন্য সব কিছু থেকে ডিফারেন্ট, তাই না ভাই? জিনিসটাও ইউনিক। সবাই যেটা করতেছে গতানুগতিকভাবে আপনি সেটা বাইরে করতেছেন, সো আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন, একটু রিস্ক বেশি থাকবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত ভাই। এই যে আমি চলে আসছি পদ্মা সেতুতে, এখন আমি পদ্মা সেতুতে উঠে যাব। আমি ভুল লেনে চলে আসছি, আমার যেতে হবে হাতের বাম পাশ দিয়ে। বাম পাশ দিয়ে বাইকে ওঠার জন্য আলাদা লেন আছে, ওই লেন দিয়ে যাইতে হবে, যেমনটা হয়েছিল পদ্মা সেতুতে ওঠার সময়।
এখন এক টানে চলে যাব, আর কোনো থামাথামি নাই। পায়ের রবটা একটু টান দিল। এই তো পদ্মা সেতুতে উঠে গেছি ফাইনালি। ঘড়িতে বাজে 11:39, অলমোস্ট 40 বাজে। দেখি আমার ঢাকা পৌঁছাইতে কত মিনিট সময় লাগে। এখান থেকে 35, আর এদিকে হচ্ছে 7 কিলোমিটার, টোটাল হচ্ছে 42 কিলোমিটার রাস্তা ক্রুজ করতে আমার কতক্ষণ সময় লাগে। আমি আবদুল্লাপুর টোলে চলে আসছি একটানে। এখানে কিন্তু টোল দিয়ে আর কোথাও দাঁড়াবো না, একবারে এলাকার দিকে চলে যাব। ওইখানে গিয়ে একবারে রেস্ট করব। কি ফোন দেয় তো। টোল দিয়ে আমি ঢাকার দিকে আগাচ্ছি। এখান থেকে 12 কিলোমিটারের মতো রাস্তা মেবি। আমি যতটুকু জানি ওই যে সামনে সাইনবোর্ডে দেখা যাচ্ছে কত কিলোমিটার। তো সামনে আগে বলতেছি কত কিলোমিটার। আমি আবদুল্লাপুর ব্রিজ পার হয়ে আমি আবদুল্লাপুর টোল দিয়ে এখন ঢাকা দিকে যাচ্ছি। এখান থেকে ঢাকার দূরত্ব খুব বেশি একটা না, সর্বোচ্চ গেলে 12 থেকে 13 কিলোমিটার। এই 12-13 কিলোমিটার যাইতে আমার খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি আর আবদুল্লাপুর থামবো না। একবার ভাবছিলাম আবদুল্লাপুর চায়ের দোকানে থেমে চাটা খেয়ে তারপর আবার রওনা করব। এখন ভাবতেছি যে না, একটানে একদম এলাকায় চলে যাব। এলাকায় গিয়ে আমাদের বাসার সামনে যে চাচার চায়ের দোকান আছে সেখানে গিয়ে চা খাবো ইনশাল্লাহ। তো ধোলাইপাড় গিয়ে আবার দেখা হচ্ছে, আবার ক্যামেরা অন করব। দেখতে দেখতে আমি ধোলাইপাড় চলে আসছি। আবদুল্লাপুরে বৃষ্টি হইতেছিল, বাট থামি নাই, যেহেতু ফোটা ফোটা বৃষ্টি হইতেছিল। আমি টান দিয়ে চলে আসছি। এদিকে এসে দেখি যে এদিকে পুরো রোদ। তো আমি জানতাম যে এদিকে বৃষ্টি হচ্ছে না, আকাশ দেখে বোঝা যাচ্ছিল। তো এই ধোলাইপাড় থেকেই শরীয়তপুরে যাওয়ার ব্লগটা শুরু হয়েছিল, আর এখানেই ব্লগটা শেষ করতেছি। এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন ভিডিওটা দেখতেছেন আমার, তারা চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর বেল আইকনটা অন করে দিয়ে আমার নিউ নিউ ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।